নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করছি ছোট্ট একটা গল্প দিয়ে। গ্রীষ্মের সন্ধ্যাবেলা একটি মেয়ে বাড়ির উঠোনে বসে পড়াশোনা করছে এবং তার দাদা সেই উঠোনে পায়চারি করতে করতে ফোনে কথা বলছে। ওদের উঠোনের এক পাশে রাখা আছে ওদের মোটর বাইক। কথা বলতে বলতে ওর দাদা যেমনি মোটর বাইকের দিকে গেল, এমন একটা শব্দ হলো যেন ওদের মোটর বাইকের কোনো চাকা থেকে হাওয়া বের হচ্ছে। ওর দাদা যেমনি যাচ্ছে মোটর বাইকের দিকে তেমনি ওই শব্দ। তখন ওর বোন বললো, দাদা তুই দাঁড়া, আমি একটু ব্যাপারটা দেখি। এই বলে ওর বোন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখে ওর দাদার থেকে ফুট 3 দূরে একটি সাপ। এই সাপটির নাম চন্দ্রবোড়া, আজকের গল্পের নায়ক। প্রচুর পরিমাণে চন্দ্রবোড়া বেড়ে যাচ্ছে। কিভাবে বেড়ে যাচ্ছে সেই বিষয়টাকে নিয়ে আজকের ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং চন্দ্রবোড়া কাটলে আমাদের কি করা উচিত, কেন এই সাপের আমাদের পরিবেশে দরকার রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং আপনারা ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। সন্ধ্যাবেলা হঠাৎ করে প্রেসার কুকারে সিটি দেওয়ার মতো শব্দ, কিছুক্ষণ থেমে থেমে শব্দটা হচ্ছে। আমি কেমন শব্দটা হয় আমি আপনাদের একটু শোনাচ্ছি। এটা প্রায় ভারতবর্ষের সর্বত্রই পাওয়া যায়। ইদানিং পুরুলিয়া জেলার এই মানবাজার 2 ব্লকে এই পাশটাতে এখন প্রচুর হারে পাওয়া যাচ্ছে চন্দ্রবোড়া সাপ। তাহলে চন্দ্রবোড়া সাপ থেকে একটু সাবধানে না থাকলে কিন্তু খুব সমস্যা যে কোনো মুহূর্তে। ভারতবর্ষে যে 4টি প্রধান বিশদ সাপের কথা বলা হয় তার মধ্যে চন্দ্রবোড়াটা একটা অন্যতম। এই সাপটি মূলত নিশাচর, মানে রাত্রিবেলায় খাবারের খোঁজে বের হয়। যদিও আমরা শীতকালে একে দিনের বেলায় রোদ পোহাতে দেখি, কিন্তু এর মূল নেচার হচ্ছে রাত্রিবেলায় শিকারের খোঁজে বের হওয়া। এবং সাপটি একটি অলস প্রকৃতির সাপ। শিকারের জন্য কোনো জায়গায় ঘাপটি মেরে চুপচাপ বসে থাকে এবং শিকার যেমনি পাশাপাশি আছে তাকে চকিতে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এই সাপটি কোথায় থাকে জানেন? যার সাথে এর গায়ের কালার ম্যাচ করে সেরকম জায়গাগুলোকে এ পছন্দ করে থাকতে। যেমন ধরুন শুকনো পাতার স্তূপ বা ঝোপ, পাথরের খাঁজ, এরকম জায়গায় সাপটি থাকতে পছন্দ করে। কখনো কখনো শিকারের খোঁজে বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু সাপটি মাঠে থাকে, জঙ্গলের ধারে থাকে বা ঝোপে থাকে। এমনকি পাহাড়ি এলাকাতেও এই সাপটি দেখতে পাওয়া যায়। অনেক সময় বলা হয় যে চন্দ্রবোড়া শিকারের পিছনে ধাওয়া করতে 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 যতক্ষণ না শিকারকে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত যায়। সেটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, ইঁদুরের গর্তে ঢুকে ইঁদুর খায়, এটা ঠিক। শিকারটা হজম করার জন্য দীর্ঘদিন এক জায়গাতে অলস ভাবে কাটিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত শিকারটি হজম হচ্ছে। গবেষকরা দেখেছেন চন্দ্রবোড়া একটি খুব অলস প্রকৃতির সাপ এবং নিরীহ প্রকৃতির সাপ। এর পাশাপাশি কেউ গেলে প্রথমে সে তার নিজস্ব ভঙ্গিতে হিসির শব্দ করে, এবং চন্দ্রবোড়া উপরে যদি আমরা পা না দিই, পাশাপাশি যদি পা পড়ে, তাহলে সাপটি কিন্তু পালাবার চেষ্টা করে, কখনোই বাইট করার চেষ্টা করে না। সুতরাং চন্দ্রবোড়াকে নিয়ে একটা যে কথা জনমানুষে প্রচার করা হয়েছে, মানুষ দেখলে কামড়াতে আসে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। চন্দ্রবোড়ার প্রজননের বিষয়টি যদি বলা হয়, তাহলে আমাদেরকে প্রাণী জগতের দিকে একটু তাকাতে হয়। আমরা দেখেছি কিছু কিছু প্রাণী সরাসরি ডিম পাড়ে, এদেরকে বলা হয় ওভিপারাস। কিছু কিছু প্রাণী বাচ্চার জন্ম দেয় সরাসরি, এদেরকে বলা হয় ভিভিপারাস। চন্দ্রবোড়া কিন্তু এই দুইয়ের কোনোটার দলেই পড়ে না। চন্দ্রবোড়া ডিমও পাড়ে আবার বাচ্চার জন্ম দেয়। বিষয়টা কিরকম, যে মা সাপ ডিম পাড়ে এবং সেই ডিমকে কিন্তু বাইরের পরিবেশে নিয়ে আসে না, সেই ডিমকে মা তার নিজের পেটের মধ্যেই রেখে সেটিকে তা দেয়, এবং যখন সেই ডিম ফুটে বাচ্চা তৈরি হয়, সেই বাচ্চাকে মা সাপ সরাসরি প্রসব করে। দেখা গেছে একটি মা চন্দ্রবোড়া সাপ 6 থেকে 7টি পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে। গড়ে 30 থেকে 40টির মতো বাচ্চা জন্ম দেয়। সুতরাং চন্দ্রবোড়ার যেহেতু ডিম বাইরে পরিবেশে নষ্ট হওয়ার কোনো ব্যাপার থাকে না, এই কারণে চন্দ্রবোড়া যে এলাকাতে থাকে সেই এলাকাতে যদি চন্দ্রবোড়ার খাদক প্রাণীরা, মানে যেসব প্রাণী চন্দ্রবোড়াকে খেয়ে পরিবেশে চন্দ্রবোড়ার সংখ্যাকে নিয়ন্ত্রণে রাখে, সেই প্রাণীর সংখ্যা যদি কমে যায়, তাহলে কিন্তু সেই সব এলাকাতে চন্দ্রবোড়ার সংখ্যা উত্তর ভাবে বৃদ্ধি পেতে থাকে। এবার বলবো, এই সাপের মুখোমুখি না হতে চাইলে আমাদেরকে কি কি করতে হবে। অন্ধকারে একদম হাঁটা চলবে না। যদি অন্ধকারে কোথাও যেতে হয় তাহলে আমরা লাইট জ্বেলে যাব, কিংবা যদি কখনো কখনো লাইট না পাই সেক্ষেত্রে আমরা অন্ধকারে লাঠি দিয়ে পথে ঠুকে ঠুকে যাব। সাপের কিন্তু কোনো বহিকর্ণ নেই। সাপকে যদি আমরা মাটিতে আওয়াজ করি, তাহলে সেই আওয়াজ সাপ নিচের তার চোয়ালের হাড় দিয়ে তার অন্তঃকর্ণের ভিতর সেটা যায় এবং সেই কম্পন অনুভব করতে পারে এবং রাস্তায় থাকলে সরে যায়। এমনকি শুধু সাপ নয়, অন্যান্য অনেক প্রাণীও সেই রাস্তা থেকে সরে যায়। ঝোপে কখনোই আমরা হাত দেব না। শুকনো পাতার উপর চলার সময় আমরা সেই জায়গা ভালোভাবে দেখে নেব। ঘরের বাইরে আমরা কখনোই আবর্জনার স্তূপ
করে রাখবো না, কারণ আবর্জনার স্তূপ থাকলে সে আবর্জনার স্তূপের মধ্যে ইঁদুর লুকানোর জায়গা পাবে এবং সাপ কখনো কখনো শিকারের খোঁজে এসে সে আবর্জনার স্তূপের মধ্যে ঢুকে থাকতে পারে। ইঁদুর যাতে বাড়িতে না হয় তার ব্যবস্থা কিন্তু আমাদেরকেই করতে হবে, কারণ সাপ মূলত আমাদের বাড়িতে আসে ইঁদুরের খোঁজে। ফসলের ক্ষেতে যারা কৃষক বন্ধুরা যারা আমরা ফসলের চাষ করে ক্ষেতে যখন আমরা ফসল তুলবো বা পাকা ধানকে যখন আমরা আটি বানাবো তখন ওগুলোকে একবার লাঠি দিয়ে ভালো করে ঠুকে ঠুকে পরীক্ষা করে নিতে হবে। জুতো পরার আগে আমরা ঘরের বাইরে জুতো রেখে দিই, সেই জুতো পরার আগে কিন্তু সেই জুতোটা একবার ভালো করে দেখে নিতে হবে। আপনি প্রয়োজনে এটা করতে পারেন, জুতোর দড়ি বেঁধে দেওয়ালে পেরেক ঠুকে সেখানে জুতো ঝুলিয়ে দিতে পারেন। এসব এলাকাতে চন্দ্রবোড়ার প্রাচুর্য রয়েছে, সেই সব এলাকার মানুষজনকে কিন্তু এটুকু করতেই হবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যদি চন্দ্রবোড়া কামড় দেয় কাউকে তাহলে কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। প্রথম গল্প হচ্ছে যে চন্দ্রবোড়ার কামড়ের ক্ষেত্রে প্রথম 100 মিনিট সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 100 মিনিট মানে ধরুন 1.5 ঘন্টা সময়। 1.5 ঘন্টার মধ্যে প্রথম ডোজ অ্যান্টি স্নেক ভেনাম সিরাম বা 10 ভায়াল অ্যান্টি স্নেক ভেনাম সিরাম যদি স্যালাইনের মাধ্যমে রোগীর শরীরে আমরা প্রবেশ করাতে পারি তাহলে আমরা 100% নিশ্চিত থাকতে পারি যে রোগী সুস্থ হবে। সুতরাং কোনোভাবে দেরি না করে, কোনো ওঝার বাড়ি বা বাঁধন এইসব না করে তাড়াতাড়ি একদম রোগীকে দ্রুততার সাথে হাসপাতাল নিয়ে যেতে হবে এবং ডাক্তারবাবুকে বলতে হবে। সাপ ধরে নিয়ে হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই, বরং তাতে অন্য ক্ষতি হয়ে যেতে পারে। যে সাপ ধরতে গিয়ে সাপের কামড় অন্যজন খেতে পারে, বা যে রোগী সাপ অনেক সময় কি হয় না ড্রাই বাইট করে, বিষ দেয় না বা কম বিষ দেয়। এবার যদি আমরা সাপ ধরতে যাই সেক্ষেত্রে সাপ যে কামড় দেবে সেটা কিন্তু আর ড্রাই বাইট থাকছে না, সেক্ষেত্রে সাপ কিন্তু পুরোপুরি তার শরীরে বিষ প্রয়োগ করবে। সুতরাং সাপ ধরে নিয়ে যাওয়ার ভুল একদম করবেন না। এখন ডাক্তারবাবুরা সাপের কামড়ের রোগ লক্ষণ বা সিমটমস দেখে চিকিৎসা করেন, সুতরাং আপনাকে বলার দরকার পর্যন্ত হবে না যে আপনাকে কি সাপে কামড়েছে। ডাক্তারবাবুরা রোগ লক্ষণ দেখেই বুঝতে পারবে যে আপনাকে কি সাপে কামড়েছে। চন্দ্রবোড়ার কামড়ের যদি আপনার শরীরে বিষ প্রবেশ করে তাহলে জ্বালা যন্ত্রণা হবে, সেই জায়গাটা ফসকা হয়ে ফুলে যায় এবং ট্রিটমেন্টে যদি দেরি হয় তাহলে সেই ক্ষেত্রে রোগীর দাঁতের মাড়ি, চোখের কোনা, নাক দিয়ে এমনকি তার মূত্রের সাথে রক্ত বের হতে দেখা যাবে। অর্থাৎ এই বিষ শরীরের একেবারে রক্ত কণিকার উপরে ক্রিয়া করে এবং আরো যত সময় গড়াতে থাকবে তত কিন্তু আক্রান্ত ব্যক্তির কিডনি নষ্ট হতে শুরু করবে, যেটাকে বলা হয় রেনাল ফেলিউর। তার ফলে কি হবে না, আস্তে আস্তে কিডনি তার কাজ করা বন্ধ করে দেবে এবং চিকিৎসার ভাষায় বলা হয় যে 100 মিনিট পরে যদি ট্রিটমেন্ট শুরু হয় তাহলে কিডনি 100% নষ্ট হয়ে যেতে পারে, তার কাজ করা বন্ধ করে দিতে পারে। সুতরাং একদম দেরি করবেন না। প্রথম অ্যান্টি স্নেক ভেনামের যে ডোজ অর্থাৎ 10 ভায়াল অ্যান্টি স্নেক ভেনাম সিরাম আপনি আপনার লোকাল হসপিটালে পেয়ে যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে ডাক্তারবাবুরা যদি মনে করেন যে রোগীর ডায়ালিসিস প্রয়োজন আছে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা কোনো বড় হাসপাতালে যেখানে ডায়ালিসিসের সুবিধা আছে সেই রকম হাসপাতালে রেফার করবেন। কিন্তু মনে রাখবেন প্রথম ডোজ অ্যান্টি স্নেক ভেনাম সিরাম কিন্তু তাড়াতাড়ি দেওয়া দরকার এবং কখনোই বাঁধন দেবেন না। বারবার করে এটা আপনাদেরকে অনুরোধ করছি যে চন্দ্রবোড়ার কামড়ের ক্ষেত্রে কিন্তু কখনোই বাঁধন দেবেন না। যে অংশে বাঁধন দেওয়া হবে সেই অংশের কোষগুলো নষ্ট হয়ে যেতে পারে, পচন ধরে যেতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, নেক্রোসিস হতে পারে। তার ফলে কি হয় না, ওই অঙ্গটাকে কেটে বাদ দিতে হতে পারে। সাপকে মারবেন না, আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি। সাপ আমাদের অত্যন্ত পরিবেশ বান্ধব এবং অত্যন্ত উপকারী একটি প্রাণী। প্রথম উপকার হচ্ছে সাপের কামড়ের যে অ্যান্টি স্নেক ভেনাম সিরাম সেটা কিন্তু সাপের বিষ থেকে তৈরি হয়। চন্দ্রবোড়াকে বলা হয় মেডিকেলি ইম্পর্টেন্ট স্নেক, অর্থাৎ সাপের কামড়ের যে ওষুধ অ্যান্টি স্নেক ভেনাম সিরাম সেটা তৈরি করতে চন্দ্রবোড়ার বিষ কাজে লাগে। সাপের বিষ থেকে বিভিন্ন রকমের ওষুধ তৈরির জন্য গবেষণা চলছে। সাপ মারাত্মকভাবে ইঁদুর কন্ট্রোল করে। সাপের আরো একটি বড় ভূমিকা আছে, বিভিন্ন রকমের ক্ষতিকর কীটপতঙ্গ যা পরিবেশের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, সেই সব কীটপতঙ্গদেরকে খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন দেখি প্রাকৃতিকভাবে চন্দ্রবোড়ার সংখ্যাকে নিয়ন্ত্রণ করে কারা কারা। আমরা দেখেছি শাঁখামুটি সাপ বা রাজ সাপ চন্দ্রবোড়া সাপকে খায়, গোখরো সাপ বা খরিশ সাপ চন্দ্রবোড়া সাপকে খায়, কালার সাপ বা কালচিতি সাপ চন্দ্রবোড়া সাপকে খায়। এছাড়া কিছু প্রজাতির ব্যাঙ আছে যারা চন্দ্রবোড়া সাপকে খায়, কিছু পাখি আছে যারা চন্দ্রবোড়া সাপকে খায়, নেউল চন্দ্রবোড়া সাপকে খায়। এইসব প্রাণীর সংখ্যা পরিবেশে সঠিকভাবে থাকে তাহলে আমাদের পরিবেশে চন্দ্রবোড়ার সংখ্যা এমনিতে নিয়ন্ত্রণে থাকবে। একটা চন্দ্রবোড়া যতই বাচ্চা দিক না কেন, সে পূর্ণবয়স্ক হতে হতে তার খাদক প্রাণীদের কাছে যদি চলে যায় সেক্ষেত্রে সেই সংখ্যাটা এমনিতেই কমে যাবে। সুতরাং চন্দ্রবোড়াকে নিয়ে ভয় বা আতঙ্কের কিচ্ছু নেই।
আমাদের কাজ হচ্ছে এই সাপটির খাদক প্রাণীর সংখ্যা যাতে পরিবেশে বৃদ্ধি পায় সেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য খুব সুন্দর সিস্টেম আমাদের এই প্রকৃতিতে রয়েছে। সমস্যা হয় কোথায় জানেন? যখন আমরা বাস্তুতন্ত্রের ভারসাম্যটাকে নষ্ট করে দিই। যে কোনো একটা জীবের সংখ্যা যখন আমরা কমিয়ে দিই, তখন অন্যান্য জীবগুলো বাড়তে থাকে। যেমন ধরুন, যদি সাপের সংখ্যা আমরা কমিয়ে দিই, তাহলে ইঁদুরের সংখ্যা এতই বেড়ে যাবে, আমাদের চাষি ভাইদের বা কৃষক বন্ধুদের চাষ করাটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ইঁদুরের সংখ্যা বেড়ে গেলে বছরের আপনি যা ফসল উৎপাদন করেন তার অর্ধেক কিন্তু ইঁদুর নষ্ট করবে। ইঁদুর কেরাকুটি করতেই হবে, কারণ তার সামনের যে দুটো দাঁত রয়েছে না, উপরে দুটো নিচের দুটো, সেই দাঁতগুলো অনবরত বাড়তে থাকে, মৃত্যু পর্যন্ত তার বাড়তে থাকে। সেই দাঁতগুলো ক্ষয় করার জন্য তাকে কাটাকুটি করতে হয়, তাকে বাঁচার জন্য কাটাকুটি করতে হয়। সুতরাং ইঁদুর বেশি হলে ইঁদুর যা খাবে তার 5 গুণ কেটে নষ্ট করবে। এটা ইঁদুরের ধর্ম, তাকে বাঁচতে হলে এটা করতে হবে। আর ইঁদুরকে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সাপের ভূমিকা অনস্বীকার্য। এই ক্ষেত্রে প্রকৃতিতে দ্বিতীয় কোনো প্রাণী নেই এবং দ্বিতীয় কোনো উপায় নেই ইঁদুরকে কন্ট্রোল করার মতো। কোনো প্রাণী ইঁদুরের গর্তের ভিতর ঢুকে ইঁদুরকে খেতে পারে না। সুতরাং ইঁদুরকে কন্ট্রোল করতে হলে আমাদের প্রকৃতিতে সাপের প্রয়োজন আছে। সাপ বাস্তুতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি, কখনোই আপনারা সাপ মারবেন না। আপনার বাড়িতে যদি সাপ ঢুকে যায়, আপনারা সাপটিকে না মেরে স্থানীয় বন দপ্তরের সাথে যোগাযোগ করুন। যারা স্নেক রেস্কিউয়ার আছে, মানে সাপ উদ্ধারকারী রয়েছে, তাদের সাথে যোগাযোগ করুন। তারা কি করবে? সাপটিকে উদ্ধার করে পুনর্বাসন করবে বাস্তুতন্ত্রে। সাপের প্রয়োজন আছে বন্ধু পৃথিবীতে। আজ এ পর্যন্তই থাক, আগামী দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমি চেষ্টা করছি যারা চন্দ্রবোড়ার কামড়ে সুস্থ হয়ে উঠেছেন তাদের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।